প্রায় 10 ঘন্টা। একটু আসতে ভাই। কি অসুবিধা হচ্ছে এখানে? भैया धक्का मत दो, प्रेस वालों को अपना काम करने दो, धक्का मत दो। थोड़ा सा जगह बना दीजिए उन लोग के लिए, थोड़ा सा जगह बना दीजिए, थोड़ा सा। বলুন আপনাদের কি প্রশ্ন আছে? একে একে প্লিজ, একে একে, কিচ্ছু শুনতে পাচ্ছি না, একে একে বলবো, সবার উত্তর দিয়ে যাবো, কোথাও পালাচ্ছি না। আচ্ছা, প্রথমে আপনারা প্রশ্ন করছেন যে 9 ঘন্টা 9.5 ঘন্টা ধরে আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার নির্যাস কি? আমি প্রথমেই বলি, তার নির্যাস হচ্ছে শূন্য। যারা জিজ্ঞাসাবাদ করেছে তাদের সময় নষ্ট, আমারও সময় নষ্ট। নির্যাস হচ্ছে একটা আস্ত হর্ষডিম্ব আর শূন্য, যেটা আমি গতকালও বলেছিলাম যে আমার বিরুদ্ধে যদি কোনো রকম কোনো তথ্য বা প্রমাণ থাকে জনসমক্ষে আনা হোক, আমাকে জিজ্ঞাসাবাদ করার কোনো প্রয়োজন নেই। সরাসরি একটা ফাঁসির মঞ্চ করা হোক, আমি সেখানে গিয়ে মৃত্যুবরণ করব। আমি 3 বছর আগে কয়লা কেসেও একই কথা বলেছিলাম, গরুতেও একই কথা বলেছিলাম, এবং আজকে দাঁড়িয়ে 3 বছর পরে এসএসসি কেসে যখন আমাকে সিবিআই ডেকেছে কোর্টের অর্ডার কমপ্লাই করে, আমি সেখানে দাঁড়িয়েও এই নিজাম প্যালেসে একই কথা বলছি। প্রথম দিন থেকে এদের টার্গেট হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং কি করে আমাকে ইডি সিবিআই দিয়ে ধমকে চমকে দমিয়ে রাখা যায়। এবং তার কারণে আপনারা দেখেছেন এই যে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি আমরা শুরু করেছি, এই নবজোয়ার কর্মসূচি যে ছবি বা পাবলিক ডোমেনে যেভাবে মানুষের চিত্র স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ বেরিয়ে আসছে, উৎসাহ উদ্দীপনার মাধ্যমে মানুষ আমাদের বরণ করে নিচ্ছে, অরাজনৈতিক লোকেরা রাস্তায় কাতারে কাতারে রাস্তার দুধারে দাঁড়িয়ে রয়েছে, এই ছবিগুলো ভারতীয় জনতা পার্টির হজম হচ্ছে না। সেই কারণে এই 60 দিনের কর্মসূচিকে কি করে বাধাপ্রাপ্ত করা যায়, মধ্যখানে ভেঙে আমাকে হেনস্থা করে এই কর্মসূচিকে আটকানো যায়, সেই কারণে আজকে আমাকে ডেকে পাঠিয়েছে। আমি ভারতবর্ষের একজন দেশের নাগরিক হিসেবে আমার দায়িত্ব যে কোনো সেন্ট্রাল এজেন্সি হোক, স্টেট এজেন্সি হোক, বা যে কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি হোক, তার সাথে পূর্ণ সহযোগিতা করা এবং ফুললি কোঅপারেট করা। আমাকে কালকে যখন নোটিশ দিল তখন বেলা 2:30 বাজে, আমি বাঁকুড়ায় রয়েছি, উদায়। আমাকে কার্যত একদিনের সময় দেয়নি, 20 ঘন্টা, 19.5 ঘন্টা সময় দিয়েছে। এবং বাঁকুড়া থেকে কলকাতায় ফিরতে আপনারা জানেন 5-6 ঘন্টা সময় লাগে। আমি এটুকু আশা করেছিলাম যে অন্যদের মতো আমাকে অ্যাটলিস্ট 48 ঘন্টা 72 ঘন্টা নোটিশে আমাকে ডাকবে। আপনি শুক্রবার নোটিশ দিয়ে সোমবার ডাকতেন, আমার অসুবিধা নেই, আমি চলে আসব। কিন্তু কিছু লোক, আমার পূর্ব নির্ধারিত যদি কোনো কর্মসূচি থাকে, 20, 25, 30, 40 হাজার লোক রাস্তায় দাঁড়িয়ে আছে, তারা আমাকে ভুল বোঝে। এই রাজনৈতিক চক্রান্তগুলো মানুষ এখন ধরে ফেলেছে। আমি যেদিনকে হাইকোর্টের অর্ডার এসেছিল, আমি সেদিনকে অত্যন্ত স্পষ্ট করে সংবাদ মাধ্যমের প্রতিনিধি বা বন্ধুদের কাছে জানিয়েছিলাম যে আমাকে যখন ডাকবে আমি যাব। সুতরাং আমি গতকাল 2:30টার সময় চিঠি হাতে পেয়েছি, আমার বাড়িতে এসে ফিজিক্যালি চিঠি দিয়ে গেছে, এমন না ইমেলে আগে পাঠিয়েছে বা পোস্টে আগে পাঠিয়েছে। এবং 20 তারিখ অর্থাৎ আজকে সকাল 11টার মধ্যে আমাকে অ্যাপিয়ার করতে বলা হয়। আমি ঘড়ির কাঁটা ঠিক 11টায় নিজাম প্যালেসে এসে ঢুকেছি আপনাদের সামনে, আপনারা দেখেছেন।
এখন প্রায় রাত্রি 9টা বাজে। দীর্ঘ 9.5 ঘন্টা 40 মিনিট জিজ্ঞাসাবাদ চলেছে। আমি যেটা বলেছিলাম যে আমি পূর্ণ সহযোগিতা করব, আমাকে যখনই ডাকবে আমি পূর্ণ সহযোগিতা করেছি। আমাকে যে প্রশ্নের উত্তর তারা জিজ্ঞেস করেছে আমি সব প্রশ্নের উত্তর দিয়েছি। এবং এটুকু আপনাদের বলতে পারি যে যারা ডেকেছে আমাকে তাদেরও সময় নষ্ট, আমারও সময় নষ্ট করা, এবং যারা জিজ্ঞাসাবাদ করছে তাদেরও সময় নষ্ট। কারা এগুলো করছে মানুষ ভালো করে জানে। আর আমি আবার বলছি, আমার বিরুদ্ধে কিছু থাকলে আমাকে ডাকাডাকি বন্ধ করুন। 1 বছর ধরে আপনারা এসএসসির মামলায় তদন্ত করছেন, 10 বছর ধরে সারদায় তদন্ত হচ্ছে, 7 বছর ধরে নালন্দায় তদন্ত হচ্ছে। এর নির্যাস কি? এর নেট আউটপুট কি? রেজাল্ট কি? 0। তো কি তদন্ত করছেন? যারা তদন্ত করছে হয় তাদের ইস্তফা দেওয়া উচিত, না হলে যাদের কথায় তদন্ত করছেন তাদের ইস্তফা দেওয়া উচিত। 15 বছর ধরে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজ নিয়ে তদন্ত হচ্ছে, 15 বছর ধরে এখনো নির্যাস শূন্য। জ্ঞানেশ্বরী এক্সপ্রেস নিয়ে তদন্ত হচ্ছে, নেট রেজাল্ট কি? 0। সারদার তদন্ত, নেট রেজাল্ট কি? 0। একটা মানুষ টাকা ফেরত পেয়েছে সারদায়? এই 10 বছর ধরে তদন্ত হচ্ছে। নারদায় প্রাইম অ্যাকিউজড বিজেপির দলে। আজকে কোল থেকে শুরু করে, গরু থেকে শুরু করে আমাকে কিছু নাম ভিতরে জিজ্ঞেস করেছে যে আপনি এদেরকে চেনেন? আপনি বিশ্বাস করবেন না, 90% লোকের বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর, 90% লোকের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুরের দায়িত্ব কে ছিল? কার কথা জিজ্ঞেস করেছে? আমি তদন্তের স্বার্থে ইনভেস্টিগেটিং এজেন্সি আর আমার মধ্যে যে প্রশ্নগুলো নিয়ে কথা, আমি সেটা জনসমক্ষে আনবো না। কিন্তু এটুকু বলতে পারি, 90%-এর বেশি লোক তাদের বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদ। যে এজেন্টের কথা আমাকে জিজ্ঞেস করেছে, এই এজেন্টটা যদি পূর্ব মেদিনীপুর আর মুর্শিদাবাদে হয়, দলের তরফ থেকে কে দায়িত্বে ছিল? আমি ধরে নিলাম পার্থ চট্টোপাধ্যায় দোষী, পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে আমরা সাসপেন্ড করেছি, কিন্তু দলের তরফে দায়িত্বে কে ছিল? তাকে জিজ্ঞাসাবাদ করা হবে না কেন? আমার থেকে যে তথ্য জানতে চেয়েছে আমি সব তথ্য দিয়েছি, এবং 90% কোয়েশ্চেনই বোগাস। যদি আগামী দিন কোর্টে জমা পড়ে আপনারা বুঝতে পারবেন। আমি আবার বলছি, যদি কিছু থাকে আমাকে আপনারা স্ট্রেট ফাঁসির মঞ্চে নিয়ে চলুন। ডেকে ডেকে এসব করে আপনারও সময় নষ্ট, আমারও সময় নষ্ট। এই নিয়ে আমি 4-5 বার সেন্ট্রাল এজেন্সির সামনে অ্যাপিয়ার করলাম। আর অন্য রাজনৈতিক দলের কাউকে যদি ডাকা হয় তার বিরুদ্ধে ব্ল্যাঙ্কেট স্টে, তার বিরুদ্ধে এফআইআর হবে না, তার গাড়ি কনভয়ে মানুষ মেরে দিয়ে চলে যাবে আর তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না। সে ক্যামেরার সামনে টাকা নেবে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে অর্পিতা চ্যাটার্জির জয়েন্ট দলিল পাওয়া গেছে বলে অর্পিতা দেবীর বাড়িতে রেড হয়েছে। তাহলে প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপ ঘোষের দলিল পাওয়া গেছে, দিলীপ ঘোষের বাড়িতে রেড হবে না কেন? দিলীপ ঘোষ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি বলে। যে বিজেপি করছে তার জন্য আইন এক, আর আমি তৃণমূল করি সেই জন্য আইন আর এক। আমি বশ্যতা স্বীকার করিনি বলে আমার বিরুদ্ধে ইডি সিবিআই লাগানো। আমি যদি আজকে বিজেপি করতাম আমি ধোয়া তুলসী পাতা হয়ে যেতাম, কিন্তু আমি দিল্লির পোষা কুকুর হয়ে থাকবো না। তার থেকে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে মাথা উঁচু করে মরা ভালো। আমি সেই কারণে মাথা উঁচু করে বাঁচার লোক, এবং সেখানে আমাকে যতবার ডেকেছে আমি ততবার এসেছি। এই নিয়ে তো 4-5 বার এলাম আপনাদের সামনে, 2 বার দিল্লিতে গেছি, মানা করেছি। আমি কোর্টে গিয়ে প্রোটেকশন চেয়েছি যে কলকাতার কেসে আমাকে দিল্লিতে ডাকা হচ্ছে, কোর্ট সেটাকে মান্যতা দিয়েছে। কোর্ট বলেছে দিল্লিতে ডাকা যাবে না, কলকাতায় ডাকতে হবে। আবার কলকাতায় ডেকেছে, আমি গেছি। কিন্তু এইটুকু তো আমরা কাটছি বা সৌজন্যতা এক্সপেক্ট করি এই তদন্তকারী সংস্থাগুলোর থেকে, যে আপনারা 2 দিনের অন্তর আমাকে নোটিশ দিন। আপনি 20 তারিখ দিয়ে 22 তারিখ ডাকুন, 18 তারিখ দিয়ে 20 তারিখ ডাকুন, 19 তারিখ দিয়ে 21 তারিখ ডাকুন। আমরা বাংলার মানুষ মানে আপনাদের বন্ডেড লেবার নই, যে বাঁকুড়া থেকে সোনামুখী, ইন্দাস, বিষ্ণুপুর, পাত্রসার আমার মিটিং কর্মসূচি পূর্ব নির্ধারিত ক্যান্সেল করে আমাকে ফিরে আসতে হচ্ছে। আর আমি তো কালকেই বলেছিলাম ক্ষমতা থাকলে আমাকে অ্যারেস্ট করুন না। আমি তো চ্যালেঞ্জ করে এসেছিলাম বাঁকুড়ার মাটি থেকে, আমার বিরুদ্ধে থাকলে আমি অ্যারেস্ট করুন, কোর্টে আমি লড়ে নেবো। আমি তো বলছি, কেউ বারণ করছে না, কেউ তো আটকাচ্ছে না। তারপরে পারছেন না কেন? এত শক্তি প্রয়োগ করে, এত কিছু করে, এনআইএ
সিবিআই, ইনকাম ট্যাক্স, ইডি, তাও ধমকাতে চমকাতে আমাদের মেরুদণ্ড দেখাতে পারছেন না। তার কারণ আমরা অন্য ধাতুতে তৈরি। আপনারা মরে যাবেন তাও দিল্লির বশ্যতা আমরা স্বীকার করব না। আপনারা যত ইডি সিবিআই লাগাবেন, মানুষের পক্ষে লড়াই করার মানসিকতা তত আমাদের তীব্রতর হবে। আরো দ্বিগুণ উৎসাহ উদ্দীপনা নিয়ে মানুষের জন্য কাজ করতে আমি ঝাঁপাবো। আমি আগামী পরশুদিন সকালবেলা বাঁকুড়া যাব, আপনারা দেখবেন 10 গুণ উৎসাহ নিয়ে আরো জনসংযোগ যাত্রা শুরু করব। আরো 1 মাস রাস্তায় থাকবো। 25 দিন 26 দিন পর কলকাতায় ফিরেছি। আমি বলেছিলাম যে আমি কলকাতা ফিরবো না, একবারে করে ফিরবো। আমার এত কষ্ট হয়েছে, গলা ভেঙে গেছে, জ্বর এসছে, হাত কেটে গেছে, শারীরিক অসুস্থতায় ভুগেছি 2 দিন। মা, বাবা, দলনেত্রী সবাই বারণ করেছে, কিন্তু আমি থামিনি মানুষের স্বার্থে। ইনভেস্টিগেশনের নাম করে কি করে এই জনসংযোগ যাত্রাকে বাধাপ্রাপ্ত করা যায় এবং ভাঙা যায়, এটা একটা ধারাবাহিক, মর্যাগত, সুপরিকল্পিত অভিসন্ধি এবং রাজনৈতিক দলের নির্দেশে আজকে এই কাজগুলো হচ্ছে। মোদী বলছে না খাউঙ্গা না খানে দুঙ্গা, তাহলে হিমন্ত বিশ্ব শর্মা আপনার দলের মুখ্যমন্ত্রী হয় কি করে? না খাউঙ্গা না খানে দুঙ্গা চোরদের নিয়ে, না খাউঙ্গা না খানে দুঙ্গা যে 5 লাখ টাকা হাতে করে নিচ্ছে সে আপনার দলের বিরোধী দলনেতা হয় কি করে? না খাউঙ্গা না খানে দুঙ্গা নারায়ণ রানে, মহারাষ্ট্রের সব থেকে বড় দুর্নীতিগ্রস্ত নেতা, সে আপনার দলের নেতা, কেন্দ্রীয় মন্ত্রী হয় কি করে? না খাউঙ্গা না খানে দুঙ্গা ইয়েড্ডুরাপ্পা 40% সরকার, সে আপনার দলের বড় নেতা, 40% কাটমানি খেয়ে সরকার চালাতো। সব কটা চোর দুর্নীতিগ্রস্ত হচ্ছে আজকে ভারতীয় জনতা পার্টির সম্পদ। আর এই হচ্ছে না খাউঙ্গা না খানে দুঙ্গার মডেল। কেউ খুনে অভিযুক্ত, কেউ ধর্ষণে অভিযুক্ত, কেউ চুরিতে অভিযুক্ত। আজকে বিজেপির কুলটি এমএলএর বিরুদ্ধে ব্লক সভাপতি অভিযোগ করছে গরু পাচারে অভিযুক্ত। আমি করছি না, তৃণমূল করছে না, বিজেপি করছে। আপনি দেখেছেন সিবিআই ডেকেছে, আপনি দেখেছেন ইডি ডেকেছে, আপনি দেখেছেন বিজেপি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তৃণমূল তো ব্যবস্থা নিয়েছে। একমাত্র দল যে পার্থ চট্টোপাধ্যায়ের মতো একজন সিনিয়র নেতাকেও দল থেকে সাসপেন্ড করে। সংবাদ মাধ্যমের একাংশের প্রতিনিধি রাত্রিবেলা টিভি চ্যানেলে বসে সন্ধ্যেবেলায় টকশো করে প্রশ্ন তোলে, তৃণমূল ওকে সাসপেন্ড করবে না কেন, ওকে সাসপেন্ড করবে না কেন? বিজেপিকে জিজ্ঞেস করার ক্ষমতা আছে? তোমার ব্লক সভাপতি তোমার এমএলএর বিরুদ্ধে অভিযোগ করছে, তোমরা সাসপেন্ড করছো না কেন? শুভেন্দু অধিকারী বিজেপির প্রাইম এফআইআর নেম অ্যাকিউজড নারদা কেসে সাসপেন্ড করেছে? কটা টকশো হয়েছে? আমি আপনাদের দোষ দিচ্ছি না, আপনারা আপনাদের কাজ করছেন এবং আপনাদের অনেক বাধ্যবাধকতা মেনে কাজ করতে হয়। আমি প্রত্যেকটা সংবাদ মাধ্যমের ফিল্ডের প্রতিনিধিদের স্যালুট জানাচ্ছি। কিন্তু এসি রুমে বসে যেই এডিটররা সংবাদ মাধ্যমের সাবজেক্ট ঠিক করে, তাদের ন্যূনতম বিবেক বা মনুষ্যত্ব লাগে না যে তৃণমূল ব্যবস্থা নিতে পারে। সিপিএম বড় বড় কথা বলছে, মনোরঞ্জন পত্র দোষী সাব্যস্ত হয়েছে, সে সিপিএম এর সংসদ, সে সিপিএম এর সম্পদ। শুভেন্দু অধিকারী বিজেপির সম্পদ। দিলীপ ঘোষ, যার বাড়ির দলিল পাওয়া যাচ্ছে প্রসন্ন রায়ের বাড়ি থেকে, সে দিলীপ বিজেপির সম্পদ। হিমন্ত বিশ্ব শর্মা, যার বিরুদ্ধে সুদীপ্ত সেন চিঠি লেখে, আমাকে ডাকা হয়েছে কেন? কুন্তল ঘোষ চিঠি লিখেছে বলে। তাহলে সুদীপ্ত সেন চিঠি লিখে তো সুজন চক্রবর্তীর বিরুদ্ধে বলেছে, অজিত চৌধুরীর বিরুদ্ধে বলেছে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলেছে। কবার ডাকা হয়েছে? 3 জনের মধ্যে একজনকেও ডাকা হয়েছে? একজনকেও ডাকা হয়নি। আমার জন্য নিয়ম আলাদা, আমি তৃণমূল করি, আর বাকি সবার জন্য নিয়ম আলাদা, তারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে আর বিজেপির তল্পি বাহকতা করছে বলে। চিঠির ভিত্তিতে আপনি তাহলে একই চিঠিকে তো সুদীপ্ত সেন লিখেছে, তাহলে তার চিঠির ভিত্তিতে ডাকা হবে না? আপনারা বলছেন যে আমি শহীদ মিনারে বক্তব্য রেখেছিলাম, সেখান থেকে কুন্তল ঘোষ গ্রুপে আমার নাম নিয়েছে। আরে মোদির নাম নিতে তো সিবিআই অমিত শাহকে বলেছে, অমিত শাহ নিজে স্বীকার করেছে, তাহলে অমিত শাহকে ডাকছে না কেন? যেদিনকে আমি শহীদ মিনারে মিটিং করলাম 29শে মার্চই একটা সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কনক্লেভে অমিত শাহ নিজস্ব সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছিল যে সিবিআই আমাকে বলেছে মোদির নাম না আমি ছেড়ে দেবো। অমিত শাহকে ডেকেছে সিবিআই? ক্ষমতা আছে? আপনি কেষ্টমন্ডলের মেয়েকে ইডি দিল্লিতে ডেকে গ্রেপ্তার করছে কেন? তার 150 গুণ সম্পত্তি বেড়েছে। আমি কাউকে ডিফেন্ড করছি না, কেউ যদি ভুল করে তার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত এবং কঠোর ব্যবস্থা হওয়া উচিত।
কিন্তু 150 গুণ সম্পত্তি বেড়েছে বলে সুকন্যা মণ্ডল জেলে, আর 16,000 গুণ সম্পত্তি বেড়ে জয়সা ফুর্তি করে বেড়াবে দুবাই, আমেরিকা, লন্ডন আর জার্মানি। এটা হতে পারে না। তুমি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, তাই তোমার জন্য আইন প্রযোজ্য নয়, আর আমি তৃণমূল নেতা, তার মেয়ে, তার জন্য আমার জন্য আইন আলাদা। এটা হতে পারে না, এই দ্বিচারিতা তো হতে পারে না। আমরা বুক ঠুকে লড়াই করেছি এবং আগামী দিনে করব, আমরা এদের বশ্যতা স্বীকার করব না। আর আমি আপনাদের ধন্যবাদ জানাবো আপনাদের সকলকে, যে আপনারা ফিল্ডে যারা কাজ করছেন, আপনাদের মধ্যে অনেকেই সোজা রেখে কাজ করছেন। আগামী দিন সরব হন এবং এই দিল্লির গাজোয়ারি, তানাশাহি এবং জোর জবরদস্তি, বাংলাকে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত করে রাখার যে রাজনীতি, বাঙালি 2021-এ জবাব দিয়েছে, আগামী দিনও ব্যতিক্রম হবে না, আমি আপনাদের কথা দিই। দেখো, আমি দিই না, ওরা ওদের কাজ করছে, ওরা কাজ করছে। পলিটিক্যাল পার্টির উপর থেকে যদি প্রেশার থাকে, কি করবে? আজকে এটা দিনের আলোর মতো সত্যি। সিবিআইয়ের কাছে কি ফুটেজটা নেই যেখানে শুভেন্দু অধিকারী টাকা নিচ্ছে? দেখা গেছে, সবার কাছে আছে। এ তো মোবাইলে ঘুরছে। তাহলে সিবিআই ডাকছে না কেন? সিবিআই নিরপেক্ষ প্রমাণ তখনই হবে যখন সুদীপ্ত সেনের চিঠির ভিত্তিতে আপনি 3 জনকে ডাকলেন, কুন্তল ঘোষের চিঠির ভিত্তিতে আপনি আমাকে ডাকলেন, এবার সুদীপ্ত সেনের চিঠির ভিত্তিতে আপনি 3 জনকে ডাকুন। আপনি ডাকবেন না, তাহলে সিবিআই কি করে নিরপেক্ষ হবে? এটাই তো প্রশ্ন। আমি কোনোদিন দেখিনি, চিনি না, আমার ফোনে কথাই হয়নি। চালাক, খুব ভালো চালাক, যত পারবে করুক। আরে আমি মাথা মতো করার লোক নয়, যত করার করুক। আমি আমার অবস্থান থেকে সরিনি। আমি 3 বছর আগে যা বলেছিলাম, 4 বছর আগে যা বলেছিলাম, আজও তাই বলছি, 4 বছর পরেও তাই বলবো। আমি আমার স্ট্যান্ড পাল্টাবো না। আমি লড়াই করার লোক, মাঠে ময়দানে দাঁড়িয়ে থেকে মেরুদণ্ড সোজা রেখে লড়াই করব। তাদের যত ক্ষমতা প্রয়োগ করা আছে করুক। অনেক কোটি কথা হয়েছে, কতক্ষণ কথা বলেছে আমি ঘড়ি ধরে কি করে বলতে পারবো আপনাকে? হ্যাঁ, দেখুন, আমি 29শে মার্চ 2023 সালে শহীদ মিনার ময়দানে যে বক্তব্য রেখেছিলাম, আমি কোথাও তো কুন্তল ঘোষের নাম নিইনি। সংবাদ মাধ্যমের কিছু প্রতিনিধি গিয়ে কুন্তলকে জিজ্ঞেস করলো, কেন জিজ্ঞেস করলো? আমি তো কুন্তলের নাম নিইনি। অনেকেই তো অ্যারেস্টেড আছে, পার্থ চ্যাটার্জি অ্যারেস্টেড আছে, অনিক ভট্টাচার্য অ্যারেস্টেড আছে, শান্তনু ব্যানার্জি অ্যারেস্টেড আছে, জীবন কৃষ্ণ সাহা অ্যারেস্টেড আছে, কুন্তল অ্যারেস্টেড আছে, সুবীরেশ ভট্টাচার্য অ্যারেস্টেড আছে, এসপি সিনহা অ্যারেস্টেড আছে। আমি তো কারোর নাম নিইনি। আপনারা গিয়ে কুন্তলকে জিজ্ঞেস করলেন, উত্তর তো আপনাদের দেওয়া উচিত। যারা জিজ্ঞেস করেছিল, বুমটা কুন্তলের মুখের সামনে ধরেছিল। আমি তো কুন্তলের নাম নিইনি। আমি কি একবারে বলেছি যে কুন্তলকে প্রেশারাইজ করা হচ্ছে? আমি বলেছি মদন মিত্র আর কুণাল ঘোষকে করা হয়েছে। তারা তাদের ব্যক্তিগত যে অভিজ্ঞতা যখন কাস্টাডিতে ছিল আমার সাথে শেয়ার করেছে, বেল পেয়ে যখন বাইরে বেরিয়েছে, তার বেসিসে আমি বলেছি কুন্তলকে যে প্রশ্ন করেছে তার জবাব দেওয়া উচিত। Of course, that goes without saying. Otherwise, why will CBI serve me a summon by not even giving me a 1-day notice? At least this is expected, this amount of decorum and courtesy is expected from a premier most investigative agency, that they should serve you a notice at least 24 hours beforehand. And by seeing the pictures, it is a testament to the fact that they are perplexed, bewildered and rattled, and they cannot fight and take on Trinamool Congress politically. That is the reason they are taking the help of this investigating agency to fight on Trinamool. And let them put on their entire might and blaze. We don't care. We will fight them head on and emerge victorious, like we have done in 21, 2023, 2024 and 2026 will also follow suit.
এসএলপি ফাইল করেছি আজকে অলরেডি বাতাতে। ওনাকে তো ডাকেই না, তাহলে সেটিংটা কার? আমি তো 60 দিন গ্রামের যাত্রা নিয়েছিলাম, ভেঙে আমাকে এখানে আসতে হলো। আর যার নামে সিবিআই প্রাইম অ্যাকিউজ চিঠি লিখে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে জানায় এবং তাকে ডাকা হয় না, তাহলে সব থেকে বড় সেটিং তো তার। যাকে সিবিআই ডাকছে সেটিংটা তার সাথে, না যাকে ডাকছে না তার সাথে? আপনার কি মনে হয়? আপনি তো সাংবাদিক, এইটুকু বলুন আপনি আমাকে, কি মনে হয়? যাকে ডাকছে তার সাথে সেটিং, যাকে ডাকছে না তার সাথে সেটিং? কি মনে হয়? উত্তর দিন, চোখে চোখ রেখে বলছি। কি মনে হয় কি? সেটাই তো জিজ্ঞেস করছি আমি, এখন আপনাকে জিজ্ঞেস করছি, তাহলে আপনি আমাকে সময় প্রশ্ন করতেন, এখন করছেন। আমি আপনাকে, আপনার কি মনে হয় যাদেরকে ডাকছে না যাদেরকে বলা হোক, আপনি হ্যাঁ, না না, আমি সেটাই বলছি, সেটিংটা আপনার কি মনে হয়? আপনি ছেড়ে দিন, আপনি রিপাবলিক বাংলায় কাজ করেন, একজন নাগরিক হিসেবে আপনার কি মনে হয় সেটিংটা কার সাথে? যাকে, না না, তাহলে সময়ের জন্য অপেক্ষা করুন। তাহলে আমাকে প্রশ্ন করছেন কেন? আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আপনার কি মনে হয় যাকে ডাকছে সেটিংটা তার সাথে, না যাকে ডাকছে না নাম থাকার পরেও সেটিংটা তার সাথে? আপনি এটুকু বলতে পারছেন, আপনি বলছেন সময় বলবে। 100 বার, 100 বার করবো, আমার অধিকার রয়েছে। আমি কোর্টে যেতে পারি না? আমি হাইকোর্টে যাবো, আমি ডিভিশন বেঞ্চে যাবো, আমি সিঙ্গেল বেঞ্চে যাবো, আমি সুপ্রিম কোর্টে যাবো, আমার অধিকার রয়েছে ভারতবর্ষের নাগরিক হিসেবে। কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আপনার কি মনে হয়, আপনি উত্তর দিতে পারছেন না। যার নামে সুদীপ্ত সেন অভিযোগ করেছে, তার নামে অভিযোগ করার পরেও সিবিআই ডাকছে না, সেটিংটা তার সাথে, না যার নামে অভিযোগ করার পর যাকে ডাকছে সেটিংটা তার সাথে? আপনি এটুকু বলুন আমাকে। না না, তাহলে আপনি চ্যানেল চালাচ্ছেন কি করে? পলিটিক্যাল লোক উত্তর দিতে পারবে মানে? আপনার কি মনে হয়? আপনি ভুলে যান না আপনি চ্যানেলে কাজ করেন। আপনাকে এটুকু আমি জিজ্ঞেস করছি যে আপনার কি মনে হয়, একজন অ্যাপলিটিক্যাল অরাজনৈতিক লোক হিসেবে আপনার কি মনে হয় সেটিংটা কার সাথে? ধর আপনার 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 আপনি উত্তর দিতে পারছেন না। সাইলেন্স ইজ গোল্ডেন, অ্যাকশন ইজ সিলভার। এই একজন 4টে করে প্রশ্ন করলে খুব মুশকিল। I'll come to you. তুমি বুমের সামনে দাঁড়িয়ে আছো, পা দিয়ে সামনে আসো। Absolutely. না না আমি ওই দিকটা গেছি। See, whatever has been discussed between me and the investigating agencies and the investigating officers should remain confined within the walls of that questioning room. However, having said that, let me leave it to the judgment and wisdom and understanding of the people and the populace at large, that if I have been questioned about 100 people, 90% of the names were from one particular district, that is East Mednipur. So let people understand who was running the district for 10, 12 years as a paternal property of their own. So the investigating agencies are also under the compulsion, and they should act without any fear or fervor for the sake of the investigation. I have also told them extremely humbly that if anyone is found, guilty or attached to it, whoever has used or misused their position of power and good office to mislead the people at large and to unearth a scam of this level, anyone irrespective of their political affiliation should be taken to task, whether he belongs to Trinamool, whether he belongs to CPM, whether he belongs to BJP, and certainly the CBI should act without any fear or fervor. They should act impartially and make sure such things doesn't happen in our society for the next 100 to 200 years. বলছি
দেখুন, যত কেস আছে আমি আপনাকে বলছি, শুভেন্দু অধিকারীকে ডাকা উচিত কি ডাকা উচিত না সেটা সিবিআই ঠিক করবে। কিন্তু আমি বলছি যেখানে ওনার বিরুদ্ধে প্রমাণ রয়েছে তারপরেও যদি না ডাকে, তাহলে প্রমাণ প্রমাণ জেনারেট করে ডাকা বা মানুষের মানুষের স্টেটমেন্ট রেকর্ড করে ডাকা সিবিআই কতটা তৎপরতার সাথে করবে সেটা প্রশ্নচিহ্নের মুখে পড়ছে। তার কারণ আমি টিভির ক্যামেরায় যাকে টাকা নিতে দেখছি তাকে আমি ডাকছি না, আমি যার বাড়ি থেকে বিজেপির সর্বভারতীয় সহসভাপতির দলিল পাচ্ছি তাকে। তারপর আমি একজনকে ডেকে তার থেকে বিজেপির একজন নেতাকে ডাকবো, কত বড় হিম্মত সিবিআই রয়েছে আমি জানি না। আলটিমেটলি আপনারা সবাই দেখেছেন এই ইনভেস্টিগেটিং এজেন্সিগুলো কিভাবে চলে। কংগ্রেস আমলেও কংগ্রেস কিভাবে ব্যবহার করেছে, আর কংগ্রেস যেভাবে ব্যবহার করেছে কয়েক গুণ বিজেপি ছাপিয়ে গেছে নিজেদের স্বার্থে ব্যবহার করতে। যতটা ব্রিলিয়েন্টলি এরা করছে, এরা ওয়াশিং মেশিন হিসেবে ইডি সিবিআই কে ব্যবহার করছে। ওয়াশিং মেশিন তো বিজেপি, পাউডার হচ্ছে ইডি আর সিবিআই। পাউডারটা দিয়ে দিচ্ছে ওয়াশিং মেশিনে, সব পাউডারটা দিয়ে দিচ্ছে ওয়াশিং মেশিনে, সব পরিষ্কার হয়ে যাচ্ছে। সুতরাং ইডি সিবিআই হচ্ছে ডিটারজেন্ট পাউডার। আমাকে ডাকছে তার কারণ আমি আবার বলছি যে আমার বিরুদ্ধে কুন্তল ঘোষ বলেছে যে আমাকে জোর জবরদস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম নিতে বলেছে। সুদীপ্ত সেন বলছে আমার থেকে আমি ফেরার হওয়ার আগের দিন শুভেন্দু অধিকারী কোটি কোটি টাকা নিয়ে গেছে। অধীর চৌধুরী টাকা নিয়েছে, সুজন চক্রবর্তী টাকা নিয়েছে, কিন্তু এদেরকে একবারও ডাকা হয়নি। আর এই না যে কাল বলেছে, প্রায় 2 বছর হয়ে গেছে, 2 বছরের মধ্যে একদিন ডাকেনি। সুতরাং পূর্ব মেদিনীপুরের যে নামগুলো উঠে এসছে, সিবিআই এর তদন্ত করা উচিত যে তাদের সাথে কাদের যোগাযোগ রয়েছে, কাদের কথায় তারা চলতো, কাদের নির্দেশে তারা টাকা তুলতো, টাকা কোথাও অব্দি পৌঁছ, কার কথায় টাকা উঠতো এবং তার সাথে কাদের যোগাযোগ ছিল। আমার মনে হয় সিবিআই পূর্ণ তদন্ত করে পৌঁছে গিয়ে তদন্ত করে সত্যতা মানুষের উন্মোচিত করা। আমার ওনার সাথে যে সম্পর্ক আমাকে জিজ্ঞেস করতে সিবিআই, আমি ওনাকে বলে এসেছি আপনি সিবিআই চাকরি করলে আপনাকেও বলতাম। আই কান্ট হিয়ার ইউ, সরি। একটু ভাই বলবো। নামিয়ে নিয়ে যাবো কাছে। You learn from your mistakes and ekটু aste, you learn from your mistakes and we are trying to see, it's literally impossible to do a background check of all the people joining your party on a daily basis, because there have been party from joining from every nook and corner of the state on a daily basis, and if you combine that numbers it will go up to a few lakhs on a yearly basis. But having said that, with regard to the distribution of portfolios and organizational attachment, we are trying to do a background check before allotting any kind of party portfolios to anyone. But it cannot be 100% foolproof. But what is more hilarious and what is more unfortunate rather is that you have a ruling party which is ruling the country and is at the helm of affairs of the central government, is inducting members in their respective ecosystem despite knowing their prime accused in cases which are being investigated by central agencies which are run by them. So that is extremely hilarious, unfortunate, alarming and extremely surprising, I would say. আমি তদন্ত আটকাতে চাইলে আজকে আসতাম কেন? আমি এসএলপি করেছিলাম, আসতাম না? নর্মালি তাই নিয়ম, যে এসএলপি করলে আসার দরকার হয় না, কেস সাব জুডিস। আমার যা রিলেশন আমি সিবিআই কে বলে এসেছি। আপনি যদি তদন্তকারী সংস্থা হতেন আমি আপনাকে বলতাম। আর যেহেতু আমি ওখানে উত্তরটা দিয়ে এসেছি, আমি এখানে দেবো না, তার কারণ আপনার 3টে নিয়েছি, আর নেবো না।
হ্যাঁ, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, ডাকা হলে দেখবো, ডাকা হলে দেখবো। নিশ্চয়ই রাখতে পারে, কেন রাখতে পারে না? ওদের তো, ও তো লক্ষ্যই তাই। 60 দিন কিভাবে এটা ভেঙে, এর যে যেভাবে অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছে নবজোয়ার, এই ছবি আপনারা বলুন না, আপনারা যারা পিছনে পিছনে যাচ্ছেন, ঘুরছেন, বিজেপির নেতারা বলেছিল রাস্তায় বেরোলেই চোর বলবে, দুর্নীতিগ্রস্ত বলবে। একটা উদাহরণ আপনারা দিতে পারবেন যারা পিছনে পিছনে ঘুরেছেন? একটা উদাহরণ। সাধারণ মানুষ রাস্তায় বেরিয়ে আসছে, আমি আমার রাজনৈতিক জীবনে বা অভিজ্ঞতায় কোনোদিন দেখিনি। আমি এত নির্বাচনের সাথে যুক্ত ছিলাম, 2011, 2014, 13-র পঞ্চায়েত, 18-র পঞ্চায়েত, 16-র লোক বিধানসভা, 21-এর বিধানসভা, 19-এর লোকসভা, 14-র লোকসভা। আমার এমন অভিজ্ঞতা সারা জীবনে হয়নি। নবজোয়ার কার্যত জনজোয়ার, জনপ্লাবনের রূপ নিয়েছে, জনপ্লাবনের রূপ ধারণ করেছে। সাধারণ মানুষ, আর ঝড়, জল, বৃষ্টি, 42 ডিগ্রি বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূমের গরমের মধ্যে মানুষ দুধারে রাস্তায় দাঁড়িয়ে আছে, 2টোর সময়, 2:30-টের সময়, 3টের সময়। আপনি বলুন না অন্য রাজনৈতিক দলকে এরকম একটা কর্মসূচি নিয়ে রাস্তায় নামতে কে বারণ করছে? বিজেপির তো 50 গুণ বেশি অর্থ রয়েছে তৃণমূলের থেকে, নামুন। আপনারা নিন না, 60 দিন কেন, 6 দিন রাস্তায় থেকে দেখান। আমি তো 60 দিনের জন্য নেমেছি। প্রথমে তো বলছিলেন 6 দিন থাকতে পারবে না, তারপর যেই দেখেছেন মানুষের সমর্থন, সঙ্গে সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই না করতে পারে ইডিকে আর সিবিআই কে লেলিয়ে দেওয়া শুরু করেছে। এসব করে 2020 থেকে চেষ্টা করছে, আর আমি 2014 থেকে প্রাইম টার্গেট। আমি আজীবন মরে যাব তাও মাথা নত করবো না। আর নবজোয়ারে একবার যখন বেরিয়েছি, নবজোয়ার সার্থক, এবং 10 গুণ আমার উৎসাহ উদ্যম নিয়ে আবার পরশুদিন থেকে নবজোয়ার শুরু করব। যা ভিড় হয়েছিল তার 10 গুণ ভিড় হবে। আগে হজম হচ্ছিল না, এখন রাতে ঘুমাতে পারবে না। अच्छा, एक सेकंड। जी जी जी, देखो मैं उनको कोई दोष नहीं देता, वो उनका काम कर रहे हैं। अब दे आर ऑल्सो अंडर कंपल्शन। मैं यहाँ पे आया हूँ, हाई कोर्ट का ऑर्डर था, उसको कंप्लाई करने के लिए मुझे एक नोटिस दिया गया था, और 20 घंटे का नोटिस पे मैं कलकत्ता में था भी नहीं। मैं था बांकुड़ा बोल के एक डिस्ट्रिक्ट में जो कलकत्ता से 6 घंटा दूरी पे है। मैं कल तुरंत अपना सारा प्रोग्राम कैंसिल करके, डिफर करके, 2 दिन के लिए इसको रद्द करके मैं आज कलकत्ता आया फॉर द सेक ऑफ इन्वेस्टिगेशन, बिकॉज आई हैव एश्योर्ड माई फुल कोऑपरेशन। और मैं आया, चाहे वो 7 घंटा पूछे, 8 घंटा पूछे, 10 घंटा पूछे, 12 घंटा पूछे, वो उनकी बात है। जो सवाल मेरे से पूछा है, मुझे जितना जवाब पता था या मुझे जितना जवाब का मालूम था, मैं सब उनको बोल दिया हूं। बाकी उनके ऊपर है। नहीं नहीं, व्यवहार सबका अच्छा होता है, व्यवहार कभी खराब नहीं होता है। আমার আমার কিসের দায়িত্ব? আমরা দল থেকে এক্সপেল করে দিয়েছি, আবার আমার কিসের দায়িত্ব? আপনি কোন চ্যানেলে কাজ করেন? তো ওখান থেকে একজন, এখান থেকে একজন, নাকি এইদিকে একটা চোখ ওদিকে একটা চোখ? হ্যাঁ, আপনি প্রশ্ন করতে পারবেন অমিত শাহকে যে শুভেন্দু অধিকারীকে টাকা নিতে দেখা গেছে ক্যামেরায়, আপনি নিয়েছেন কেন? আপনি করুন, তারপর যা প্রশ্ন করবেন আমি দেবো। চোখে চোখ রেখে হিম্মত থাকলে প্রশ্ন করুন। পারবেন? এত বুক ফুলিয়ে বলছেন আপনার দায়িত্ব। অমিত শাহ দায়িত্বশীল প্রতিনিধি নয়, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী। না, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী টাকা নিতে যাওয়া একটা প্রাইম অ্যাকিউজকে নিচ্ছে, সে দায়িত্বশীল নয় তো? হ্যাঁ কি না? আমি যদি দায়িত্বশীল না হই তাহলে অমিত শাহ কি? কুন্তল ঘোষকে তো আমি টাকা নিতে দেখিনি, তদন্তে উঠে আসছে। যাকে টাকা নিতে দেখা গিয়েছে ক্যামেরায়, তারপর যাকে পাশে বসিয়ে বড় বড় ভাষণ দেয় যে বাঙ্গাল কা সরকার ফুস হয়ে যাবে, সে স্বরাষ্ট্রমন্ত্রী কি প্রশ্ন করতে পারবেন? আপনি প্রশ্ন করতে পারবেন, হ্যাঁ কি না? কুন্তল নিজে বলেছে শুভেন্দু অধিকারীকে আপনি চোখ দিয়ে দেখেননি টাকা নিতে, না অন্যের চোখ দিয়ে রেখেছেন? প্রশ্ন করতে পারবেন? ক্ষমতা আছে। যেদিনকে ক্ষমতা রাখবেন সেদিনকে আমাকে প্রশ্ন করবে। আমি তো জবাব দিচ্ছি, আপনার সাথে লড়ে জবাব দিচ্ছি। কিন্তু আপনি প্রশ্ন তো করুন, দায়িত্বশীল মিডিয়া তো আপনারা। তো আপনারা এই প্রশ্নগুলো কেন করেন না?
আমি এইটুকু জিজ্ঞেস করছি, কেন করেন না? অমিত শাহ তো কলকাতায় এলো, আগামী দিনও আসবে, করুন। দিল্লিতে আপনাদের প্রতিনিধি আছে, পাঠান, জেপি নাড্ডার কাছে পাঠান, কে বারণ করেছে? এক সেকেন্ড, তোমাদের বলেছি ভাই, এক একজন 5টা করে প্রশ্ন করলে খুব মুশকিল। বল, শুনতে পান? দেখুন, নবজোয়ারে আমি আমি আপনাদের বলি, বিরোধীরা তো দূরের কথা, আপনারা দেখছেন প্রকৃতি দাঁড়াতে পারছে না। ঝড় বৃষ্টি গরম এর মধ্যেও মানুষ যেভাবে রাস্তায় দাঁড়িয়ে, আমরা জানতাম প্রকৃতি সর্বশক্তিমান, প্রকৃতিকেও হার মানিয়ে দিচ্ছে মানুষ। সুতরাং প্রকৃতি যেখানে পাচ্ছে না, এরা কি পারবে? খুব ভালো, না তো ফিস্ট করুক ডেকে। They're scared of me. Let them have their day. I was being interrogated for 9 hours. They were having fun. Let them have fun. They're kids at the end of the day. Sorry. I have received a few SMSs, but however, it's not apt on my part to disclose their names. जी, रोक के दिखाते, छाती में दम है तो रोक के दिखाते। उनका 56 इंच का छाती है ना, मेरा 56 इंच का नहीं है। आपका हिम्मत है तो रोक के दिखा दो भाई। लोग जिसके साथ खड़े हैं, कोई ताकत उसको हरा नहीं सकता है। आप जितना ताकत लगा लो, लोकतंत्र में मेरा कुछ नहीं है, आपका कुछ नहीं है, चाहे आप कितनी बड़ी नेता हो, आप प्रधानमंत्री क्यों ना हो देश को, अगर लोगों ने आपको अपना लिया है तो कोई भी ताकत या माइका लाल आपको रोक नहीं पाएगा। आप पूरी ताकत आजमा के देख लो। अच्छा, उनको बोलने दो यार। भाई बंगाल, भाई वो तो जो खुश हो रहे थे वही बता पाएंगे, वो मैं कैसे बताऊं। पर बंगाल का काम है खुशियां बांटना, हम खुशियां बांटते रहेंगे। जी जी, अब बताइए मैं क्या बोलूं, ये इसमें क्या मैं जवाब दूं? 6 साल 7 साल पहले आप नोट निकाल रहे हो, उसको बंद कर रहे हो। एक के ऊपर नोटबंदी, अब वोटबंदी का टाइम आ गया है, नोटबंदी से नहीं चलेगा। अब 2024 में वोटबंदी होने वाला है। भाई आपने ही कहा ना कि 2016 में मोदी जी ने कहा कि इसके बाद गोवा में नोटबंदी का 2 दिन बाद उन्होंने भाषण में कहा था मुझे 50 दिन का मोहलत दो। आप यूट्यूब से निकाल के वो भाषण चलाओ, अगर मैं झूठ बोल रहा हूं तो, कि 50 दिन का मोहलत दो, अगर देश में मैंने काला धन खत्म नहीं किया तो मुझे जिस चौराहे पे ले जाके जो सजा दोगे मुझे मंजूर है। 50 दिन मांगा था, 7 साल हो गया। 7 साल में काला धन कम हुआ? आरबीआई कल कह रहा है कि 2000 का नोट भी हम लोग बंद कर रहे हैं। ये जो रेट्स में इतने पैसे निकाल रहे हैं, तो फिर नोटबंदी का फायदा क्या हुआ? अब फाइनेंशियल इंस्टीट्यूशंस रिपोर्ट निकाल के कह रहे हैं कि भाई स्विस बैंक में लास्ट 25 साल में सबसे ज्यादा काला धन जमा हुआ है, 32,000 करोड़। तो नोटबंदी का फायदा क्या हुआ? मतलब 2000 का नोट लाके काला धन तो बढ़ा है। और ये आरबीआई का जो सर्कुलेशन है, ये डेटा अगर आप देखोगे, जो पहले था उसका दुगना हो गया है। 34-35 लाख करोड़ रुपए काला धन आज सर्कुलेशन में है, पहले इतना नहीं था। तो इसका जिम्मेदार कौन है? देश का अर्थ मंत्री था उस टाइम का, जो अभी रहे नहीं, या देश का प्रधानमंत्री जो सीना चौड़ा करके टेलीप्रॉम्प्टर पढ़ के 8 नवंबर को भाषण दिया था? इस बार उन्होंने खुद नहीं बोला, इस बार आरबीआई से करवाया, क्योंकि बंदूक चलेगी तो आरबीआई की कंधे से चलेगी, प्रधानमंत्री का कंधे से नहीं चलेगा। उनका हाथ जल चुका है। लेकिन ये नोटबंदी करने से, ये सब दिखावे से अब कुछ नहीं होने वाला है। आपने कर्नाटका का फल देखा, इसी का रिपीट होने वाला है 2024 में। चाहे आप कितनी ताकत लगा लो, कुछ भी कर लो,
10 साल आप लोगों को गुमराह कर रहे हो, धोखा दे रहे हो, कुछ नहीं हुआ है। आपने जो वादा किया था एक भी नहीं निभाया। आपको लोग वोट देता है, आप जोर जबरदस्ती उनके ऊपर टैक्स लगाते हो। आज काले धन को खत्म करने के लिए सपना देखते हुए रास्ते में 106 खड़े मर गए, इसका जिम्मेदार कौन है? आज आप कह रहे हो 2000 के नोट नहीं चलेगा, तो जो 140 लोग मरे इसके जिम्मेदार कौन है? इनके मौत के जिम्मेदार कौन है? देश का प्रधानमंत्री है। ये तो साफ है, जायज है, और लोग आने वाला दिन में जवाब देगा। जी नहीं, मैं क्या, सब मानते हैं कि देश के सबसे बड़ा जो हस्ती है वो महात्मा गांधी है। में मोदी जी ने हर जगह स्वामी विवेकानंद का फोटो उनका प्रचार किया, और जैसे ही सत्ते में आया, कभी आपने उनका मुंह से नाम सुना? यहाँ पे बेलूर मठ है, कुछ किया? तो स्वच्छ भारत में गांधी जी का नाम से उनका चश्मा चला के अपना ब्रांडिंग किया। अब स्वच्छ भारत नहीं चला तो गांधी जी को डंप कर दिया। अब वो सावरकर को ला रहे हिंदू मुस्लिम के लिए। भाई देश, अगर आपका इरादा सही है तो 20,000 करोड़ रुपए से आप बिल्डिंग बना रहे हो। देश को नई सांसद की भी जरूरत नहीं है, मैं सांसद हूं। आप लोग इतना जर्नलिस्ट हो, अंदर जाते हो लोकसभा में कवर करने के लिए, हमें जरूरत है क्या? हमारे लोगों के सर के ऊपर छत नहीं है, लोगों के पास खाने के निवाले नहीं है, 2 वक्त की रोटी नहीं है। अब 100 दिन के काम करने वाले 2 करोड़ रुपए लोगों का पैसा जानबूझ के रोक के रखे हो, 7,500 करोड़ रुपए रोक के रखे हो। 11,36,000 लोग बंगाल में ऐसे हैं जिनको छत चाहिए, बिजली हो, बारिश हो, पानी हो, धूप हो, वो उसके ऊपर छत नहीं है, उन बेचारों के पास घर नहीं है। राजनीति रोटी कपड़ा मकान से होना चाहिए। वो लोगों का पैसा रोक के 8,000 करोड़ का प्राइवेट जेट खरीद रहे और 20,000 करोड़ का सेंट्रल विस्ता बना रहे हैं, जिसमें ये पार्लियामेंट आ रहा है। इसकी जरूरत क्या है? अब 5 साल बाद बना लो, 6 साल बाद बना लो। भाई आप नौकरी करते हो, आप अगर अपना फैमिली का सोल अर्निंग मेंबर हो और आपका परिवार में 5 जन है जिसका पेट पालने का जिम्मेदारी आपके ऊपर है, आप पहले क्या करोगे? भाई इनका खाने का बंदोबस्त करोगे, रहने का बंदोबस्त करोगे, कपड़ों का बंदोबस्त करोगे, फिर ना आप जाके घर लोगे, गाड़ी लोगे। आप पहले ही निकल गए नया गाड़ी खरीदने के लिए, आपके पास छत ही नहीं है, तो आप उस परिवार का नालायक बेटा ही कहलाए जाओगे जो अपने हित में सोचता है। उस बिल्डिंग में 800 लोग बैठेंगे, उससे ज्यादा लोग नहीं बैठेंगे। भाई 800 लोगों के बारे में मत सोचो, 80 करोड़ लोगों के बारे में सोचो जो मतदान किया है। आज 140 करोड़ लोगों का देश है, इसमें 11,36,000 बंगाल में ऐसे लोग हैं, 10 करोड़ लोगों में से, जिनको छत चाहिए। मैं गांव गांव घूम रहा हूं, मैं देख रहा हूं किस हाल में लोग रह रहे हैं। रास्ता मिल गया है, पानी मिल गया, लोग अभी भी कह रहे हैं मुझे 100 दिन का पेमेंट, 100 दिन का मनरेगा का पैसा नहीं आया है। 2 साल से काम करके बैठे हैं, 2 साल से आप 20 लाख परिवारों का मनरेगा का नहीं कर रहे हो, और कितना पैसा है? 7,500 करोड़ आपने रोक के रखा है, और आप सेंट्रल विस्ता बना रहे हो 20,000 करोड़ का। मैं जनता के ऊपर छोड़ दूंगा कि आप देखो मुद्दा क्या है। राजनीति आपका रोटी कपड़ा मकान पे होना चाहिए, राम मंदिर सेंट्रल विस्ता पे नहीं। लोगों की अपनी हक की लड़ाई, हक की पैसा पहले मिलना चाहिए, फिर ना वो बात करेगा आगे का। बढ़िया लाए भैया, उनका अपना पार्टी है, वो पार्टी में किसी को भी लाए, मुझे क्या फर्क पड़ता है उससे। चाहे प्रधानमंत्री आए, सिद्धार्थनाथ सिंह आए, ABCD जिसको लेके आना है लेके आए, वो तो इंटरनल पार्टी मैटर है। सिद्धार्थनाथ सिंह आप तो वैसे कर रहे हो भाई, बहुत बड़ी तोप है, 3 साल बंगाल में रहा, कुछ मिला? खाली हाथ गए थे, इस बार भी खाली हाथ जाएंगे।
मैंने एसएलपी किया है ना, तो आप वेट करो, उसका हियरिंग हो। केस सब जुडिस है, मेरा बोलना ठीक नहीं है। मेरा आप मानो कि मेरा अपराध क्या है। कोर्ट कह रहा है 25 लाख रुपए आपको फाइन भरना है, कॉस्ट इंपोज किया है मेरे ऊपर। मेरा मेरा गलती इतना है, मैंने कोर्ट को अप्रोच किया। अब सब कुछ के लिए रात को ही सीबीआई के लिए कोर्ट में हियरिंग हो सकता है, सब कुछ हो सकता है, तब कोर्ट का कोई दिक्कत नहीं है। कोर्ट को हर दिन छोटी छोटी बातों के लिए कोई पॉलिटिकल पार्टी के लीडर्स अप्रोच कर सकते हैं, उनके ऊपर कोई कॉस्ट नहीं है। हर दिन 10 पीआईएल हो सकता है, फालतू बातों पे उन पे कोई कॉस्ट नहीं है। मुझे सीबीआई ने के बेसिस पे बुलाया, मैंने कोर्ट को अप्रोच किया कि किसी का राह चलते हुए चिट्ठी के ऊपर आप मुझे बुला नहीं सकते हो। अगर एविडेंस है मुझे फांसी पे टांग दो यार, इसी जस्टिस ऑर्डर दे दे, मैं मना थोड़ी कर रहा हूं। आप 25 लाख का कॉस्ट मेरे ऊपर डाले हो, अब 10 लाख और डाल दो, मुझे फांसी पे चढ़ा दो, एविडेंस है तो, कोई प्रमाण है तो। कोई मना नहीं कर रहा है। मैं तो चाहता हूं आप ऐसा उदाहरण कायम करो कि लोग आने वाला पीढ़ी के पीढ़ी दशकों के ऊपर दशकों तक दिखता रहे। আচ্ছা, এবার খুব ভালো। এবার আপনারা তো সংবাদ মাধ্যমে কাজ করেন, আমি রোজ মিটিং মিছিল করি, আমার বক্তব্য আমি কতবার শুভেন্দুর নাম নিই, আর শুভেন্দু ওর বক্তব্যে কতবার আমার নাম নেয়, সেটা আপনারা দেখুন। ও যদি 30 মিনিট বলে 28 মিনিট বাইপো বাইপো করে, আর ক্ষমতা নেই। দেখ কেমন লাগে যদি বলতে চাস, তাহলে আমার নাম নিয়ে কথা বলো, তখন বুঝবো দেখ কেমন লাগে। আমার নাম নিয়ে কথা বলো না, বাপ বাচ্চাদের কথা বলে লাভ নেই। আমি তো ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি, তুমি ঘুষখোর, তোমাকে ক্যামেরায় টাকা নিতে দেখা গিয়েছে, তুমি আমার নাম নিয়ে বলো। ও তো বলতে পারছে না। আর আমি এসব ফালতু জিনিসকে পাত্তা দিতেও চাই না, গুরুত্ব দিতেও চাই না। আমি মানুষের জন্য কাজ করতে এসেছি, আমি কাউকে আক্রমণ করতে আসি। শুভেন্দু অধিকারের টু পয়েন্ট এজেন্ডা, একটা হচ্ছে সিবিআই ইডির থেকে নিজের ঘাড় বাঁচানো, যেটা করে ফেলেছে, আর সেকেন্ড হচ্ছে আমার বিরুদ্ধে শত্রুতা। আমি গদ্দারটাকে আইডেন্টিফাই করেছিলাম, ঘুষখোরটাকে আইডেন্টিফাই করেছিলাম, সেই কারণে ইডি সিবিআই লাগিয়ে আমাকে দমানো। সেকেন্ডটা পাচ্ছে না, আগামী দিনও পারবে না। ওর যত শক্তি আছে ওর প্রয়োগ করুক। ও যে রাজনৈতিক পিতামহদের পায়জামার দড়ি ধরে ঝুলছে আর তল্পি বাহকদের মতো কাজ করছে, তাদের সর্বশক্তি প্রয়োগ করে হলেও আমার মাথা নত ওরা করতে পারবে না। আমি বললাম না যে দিল্লির পোষ্য কুকুরের থেকে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো মাথা উঁচু করে মরা বেটার। আমি সেই স্টান্সেই বিশ্বাস করি, ওর ক্ষমতা থাকলেও করে দেখাক। আর আচ্ছা, আর তো কারো কিছু নেই। আচ্ছা অনেক ভাই, তোমার অনেক বলেছি, আমি একজনের 5টা করে উত্তর দিতে পারবো না। আমি সেটাই বললাম একটু আগে। আমি প্রশ্ন তুলছি না, আমি সাধারণ মানুষদের দেখাচ্ছি বিচার ব্যবস্থার একাংশ কোথায় কিভাবে কাজ করছে। আমার প্রশ্ন তোলার কিছু নেই, সাধারণ মানুষ দেখছে। আপনি বলুন না, নইলে ব্ল্যাঙ্কেট একটা প্রোটেকশন কাকে দেয়? আপনি তো দেখছেন যে 7 দিন আগে বিরোধী দলনেতার কনভয় একজনকে মেরে পিষে দিয়ে চলে গেছে। হতে পারে আর আমি বলছি না তার দোষ, সেটা তো তদন্ত সাপেক্ষ। ড্রাইভারের দোষ হতে পারে, কনভয়ের যে লিড অফিসার তার দোষ হতে পারে। আমার গাড়িতে যদি কারোর আঘাত হয়, আমি তো আগে গিয়ে দেখবো তার লেগেছে কিনা, রক্তক্ষরণ হচ্ছে কিনা, তাকে হাসপাতালে নিয়ে গিয়ে ফার্স্ট এডের ব্যবস্থা করা, চিকিৎসার ব্যবস্থা করা। এগুলো আমার কর্তব্য না মানুষ হিসেবে? এগুলো যারা করে না, মেরে 120 কিলোমিটারের বেগে বেরিয়ে যায়, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না, ভবিষ্যতে এফআইআর হবে না। কালকে শুভেন্দু অধিকারী যদি এসে আপনার মাথায় গুলি চালায়, কোর্ট বলবে এফআইআর হবে না, এই অর্ডার দিয়েছে। মানুষ বিচার করুক, বিচার ব্যবস্থা কাদের হয়ে কাজ করছে, একাংশ কাদের হয়ে কাজ করছে আমি বলছি না। এই তুমি যেদিন অমিত শাহকে জিজ্ঞেস করবে, তোমার প্রশ্নের উত্তর দেবো। যেদিন করবে সেদিনকে আসবে, নইলে তোমার প্রশ্ন করবে না। আমি সৎ, নির্ভীক, সাহসী সাংবাদিকদের জবাব দেবো। জবাব দেবো। তুমি যেদিনকে তোমার নির্ভীকতার প্রমাণ দেবে, সেদিনকে আমায় প্রশ্ন করবে। তুমি কালকে অমিত শাহকে প্রশ্ন করো, পরশু তোমাকে বাড়িতে ডেকে আমি 8 ঘন্টা ইন্টারভিউ দেবো। তুমি
তুমি পরশু অমিত শাহকে প্রশ্ন করো, আমি বাড়িতে ডেকে তোমাকে আধ ঘন্টা ইন্টারভিউ দেবো, যে আপ করবে তারপর আসবে। হ্যাঁ বলো। বললাম তো। হ্যাঁ, সে তো আমি কি করে বলি, আমি তো গণৎকার নই বা জ্যোতিষী নই, তাদের যদি দরকার হয় তারা ডাকবে। আমি তো বলেছি তদন্ত সহযোগিতা করব, কিন্তু আমি ওদের বলে এসেছি যে আপনাদের দরকার হলে 24, আমাদের আরো 1 মাস চলছে, দরকার হলে আপনি 1 মাস পরে ডাকুন, যখন ডাকবেন আমি চলে আসবো। আমি তো কোথাও যাচ্ছি না, আমি কলকাতায় থাকছি। আর 2 দিনের নোটিশে যদি আপনি আমাকে ডাকেন, তাহলে আমি যদি ধরুন দিল্লিতে আছি বা কোনো জেলায় আছি, আমার তো আসতে 1 দিন সময় লাগবে। কালকে আপনি 2:30টায় নোটিশ সার্ভ করেছেন, আজকে 11টায় ডাকছেন। আমার রাত্রির 12টা অবধি কালকে প্রোগ্রাম, আমার দুটোই প্রোগ্রাম ছিল সোনামুখীতে, তারপর আমার পাত্রসাহের প্রোগ্রাম ছিল, তারপর আমার ইন্দাসের প্রোগ্রাম ছিল, তারপর আমার বিষ্ণুপুরে প্রোগ্রাম ছিল। আমার তো রাত্রির 12টা 1টা অবধি প্রোগ্রাম সাজানো, আপনারা তো দেখছেন রাস্তায়। শেষ করছি রাত্রির 12টা 12:30টায়, তারপরে আমি কি করে কলকাতায় এসে পৌঁছাবো সেই রাতে গাড়ি চালিয়ে? আর সকাল 6টায়ও যদি বেরোই, আমার আসতে 6 ঘন্টা লাগবে, আর আপনি ডেকেছেন 12টায়। 2 দিন যদি আমাকে সময় দেন, আমি নিশ্চিতভাবে আসবো, আমার অসুবিধা কি আছে? ভাই আমার লোকানোর তো কিছু নেই, আমি কেন ভয় পাবো? হুম। আমি শুধু এইটুকু আমি আপনাকে বলছি, দেখুন আমি তো তদন্তকারী সংস্থার কোনো অফিসার না, বাট বাট লেম্যান হিসেবে আমি আপনাকে বলছি, যদি কোনো তদন্তকারী সংস্থা কোনো তদন্ত 10 বছর ধরে করে, তার ক্রেডিবিলিটি কি আপনি নিজে বেছে নিন, নিজে বুঝে নিন, নিজে বিচার করুন। যদি কেউ 15 বছর ধরে তদন্ত করে, আপনার বাড়িতে একটা মাংসের ঝোল রান্না হচ্ছে, 20 ঘন্টা ধরে মাংসের ঝোল হবে, সে রাঁধুনি হয়? যে রান্না জানে সে তো 8 ঘন্টায় খাবার বানিয়ে দেবে। আপনার বাড়ি করছে কেউ রাজমিস্ত্রি, 10 বছর ধরে বাড়ি হয়? সে তো রাজমিস্ত্রি না, এনিথিং বাট রাজমিস্ত্রি, এনিথিং বাট কন্ট্রাক্টর, ডেভেলপার। তো যদি 15 বছর ধরে কেউ তদন্ত করে, তাহলে ধরেই নিতে হবে তদন্তে গোলমাল রয়েছে, সেই জন্যই হচ্ছে না, আর তদন্ত সঠিক দিকে পৌঁছাচ্ছে না। আর খালি এসএসসি না, আপনি নারদা দেখুন, 7 বছর হয়ে গেল। সারদা দেখুন, 2014 সালের 9 মে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল, 9 বছর একটাও না, আর আগামী দিনেও হবে না। তার কারণ নিরপেক্ষ ভূমিকা পালন করলে তখনই তদন্ত সঠিক পথে যাবে, সঠিক পথে এগোবে। আমি যে কথাটা বলছি যে আপনি আমাকে ফাঁসির মঞ্চে চড়ান, বিজেপির একটা নেতা বলুক, সিপিএম এর একটা নেতা বলুক, কারোর দম নেই। আমি তো বলছি যে আমাকে ডাকতে হবে না। মানুষ কখন এটা বলে? তখন জানে তার দূর দূর অব্দি কোনো যোগাযোগ নেই। তো আপনি যদি তদন্ত ঠিক পথে চালাতে চান, যাদের নাম উঠে এসছে, তারা বিজেপিতে হোক, সিপিএম এ হোক, তৃণমূল হোক, সবাইকে ডাকুন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক এবং সঠিক চেহারা মানুষের কাছে আনুন। Last question. It's 9:30. I have been answering your questions from the last 1 hour. So, no. I will like to answer your question even before you finish the question. Our chairperson, Mamata Bandyopadhyay, has already categorically and specifically stated that we have no qualms in supporting Congress, but Congress also has to understand and abide by the fact that Trinamool is the only party which is taking on BJP's might and strength despite all odds and need to come out in our support as well, rather than getting into a tacit understanding through their state president Adhir Ranjan Chaudhary. If they are forming an alliance with the CPIM and attacking Trinamool, you're eventually strengthening the BJP's hands. As a political party, I could have gone to Karnataka. I'm the National General Secretary. A lot of people told me I received at least 200, 300 emails in the last 1 month after the elections were announced. We could have gone. We could have cut votes like Congress alleged. But no, we knew that Karnataka has to stand up to protect the soul of the country in the future. And
our chairperson Mamata Banerjee very specifically said that even if I have differences with the Congress party, I still urge everyone to vote against the BJP. You can vote for any political party, but don't vote for BJP. Has Congress president or any other senior Congress leader came in our support and said, don't vote for CPM, don't vote for BJP, vote for any other political party? They never said. So preach what you practice. We have categorically stated they should be the one answering. Let them answer. Then you come back to me with your questions. I'll be happy to answer them. Thank you. ভাই অনেক হয়েছে 1 ঘন্টা হয়েছে